কেউ বলছেন এক দফায় ভোট হলে তৃণমূলের ভোট জালিয়াতি আর করতে পারবে না তৃণমূল। কেউ বলছেন মানে উত্তর, মধ্য এবং দক্ষিণ এই তিন ভাগে ভাগ করে বাংলায় 3 দফাতেই ভোট হবে। আবার মানে কেউ বলছেন 10 দফাতে ভোট হবে, 8 দফায় কতবার ভোট হয়েছিল। তবে শুভেন্দু অধিকারী এখনো কিন্তু ভোটের দফা নিয়ে কিছুই বলেননি। তিনি বলার পরেই সম্ভবত নির্বাচন কমিশন তার বক্তব্যকে অফিসিয়ালি ঘোষণা করবে, এরকমটা আগেও হয়েছে। কিন্তু দফা যতই হোক তাতে বিজেপির কতটা লাভ হবে, আজকের আলোচনার বিষয় কিন্তু সেটাই। নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। বিশ্বজোড়া বাঙালির এই আওয়াজে আপনাদেরও স্বাগত জানাই। প্রথমেই বলি, বিধানসভা এবং লোকসভা নির্বাচন হয় কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। সেক্ষেত্রে কোথায় কোন সরকারি আধিকারিক নির্বাচন প্রক্রিয়ায় থাকবেন তা ঠিক করে কিন্তু নির্বাচন কমিশন। পুলিশ প্রশাসনেও রদবদল ঘটান তারা। কোন কোন বুথ উত্তেজনা প্রবণ আর কোন বুথগুলি অতি উত্তেজনা প্রবণ সেটাও কিন্তু তারাই ঠিক করে, এবং সেসব ঠিক করেই কেন্দ্রীয় বাহিনীকে ডিপ্লয় করা হয়। মোট কথা, বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দলের কিন্তু কিছুই করার থাকে না। তবুও রাজ্যের বিরোধী দলের ধারণা, বেশি দফায় ভোট হলে শাসক দলে হেরে যাওয়ার নাকি সম্ভাবনা তৈরি হয়। বহু সময় বিরোধী দলের সুবিধে করে দিতে আমরা দেখেছি ভোটের রোড ম্যাপ তৈরি করে নির্বাচন কমিশন। অর্থাৎ যে আসনগুলোতে শাসক দলে হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই আসনগুলোয় প্রথম দিকের দফাতে ভোট হয়, এবং আগে ভোট করিয়ে বিরোধীরাই জিততে চলেছে এমন একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা হয় মিডিয়া জুড়ে। গত বিধানসভা নির্বাচনে ঠিক এই কায়দায় নিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। যদিও তাতে খুব একটা অ্যাডভান্টেজ বিরোধী দল অর্থাৎ বিজেপি কিন্তু পেয়েছে, এটা জোর করে বলা যাবে না। কিন্তু এটা ঠিক, পশ্চিমবঙ্গের সব নির্বাচনেই হিংসা হয়, রক্ত ঝরে। কখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে রেষারেষির কারণে হয়, আবার অনেক সময় দেখেছি আমরা কেন্দ্রীয় বাহিনীর গুলিতেও রক্তাক্ত হয় বাংলার মাটি। যেমন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জন নিরীহ মুসলমান যুবকের মৃত্যু হয়েছিল, যার বিচার আজও হয়নি। নির্বাচন কমিশনের নির্বাচন হওয়ার বহু আগে থেকেই নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রুট মার্চ শুরু করে। রুট মার্চ শুরু হয় গ্রামে গ্রামে, শহরে শহরে, যাতে ভোটের সময় যারা গন্ডগোল পাকাতে চায় তারা সাবধান হয়ে যায়, শান্ত হয়ে যায়, ঘরে বসে যায়। কিন্তু শহরাঞ্চলের বাইরে থাকা গ্রামীণ সাধারণ মানুষের মনেও কিন্তু ভারী বুটের শব্দে আর ওই ক্যামোফ্লাজ পোশাকের একটা আতঙ্ক তৈরি হয়। কারণ বিগত বেশ কয়েকটা নির্বাচনে এই রুট মার্চের সময় গ্রামবাসীদের শুধু ভয় দেখায়নি কেন্দ্রীয় বাহিনী, কারোর বাউন্ডারি ওয়াল ভেঙে দিয়েছে, কারোর উঠোনে গিয়ে মারধর পর্যন্ত করেছে। তাই বাংলার বহু গ্রামে এই প্যারামিলিটারি দেখেই একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। তারপরেও কি ভোটে রিগিং হয় না? ছাপ্পা ভোট, বুথ জ্যাম করে দেওয়া যায় না? হ্যাঁ, নিশ্চিতভাবে তা যায় এবং হয়ও। সেই কারণেই তো এসআইআর এর নামে রাজসূয় যজ্ঞের আয়োজন করেছে নির্বাচন কমিশন সারা দেশে, যাতে অবৈধ ভোটারের ভোট কেন্দ্রের আশেপাশে অবৈধ ভোটার ঘেঁষতে পর্যন্ত না পারে। ভোটের দিন কত রকম নিয়ম লাগু হয়। ভোট কেন্দ্রের 200 মিটারের মধ্যে ভোটের কোনো বিজ্ঞাপন দেওয়া যাবে না, তা মুছে ফেলা হয়। ভোটারদের সহায়তা ক্যাম্পে 2 জনের বেশি লোককে বসতে দেওয়া হয় না, ইত্যাদি ইত্যাদি নানা রকম আয়োজন হয়। এত সব করেও বাংলার নির্বাচনের আগে এবং পরে, আগের দিন, ভোটের আগে ভোট ঘোষণা হওয়ার পর থেকে ভোটের দিন পর্যন্ত এবং নির্বাচনের পরেও সংঘর্ষ, রক্তপাত এড়ানো যায় না। এই ট্র্যাডিশন বাম আমল থেকে সমানে চলেছে। বিহার, উত্তরপ্রদেশেও এই একই কায়দায় ভোট হতো। সেখানকার মানুষ সচেতন হওয়ার ফলে নির্বাচনে হিংসা অনেকটা কমে আসলেও বাংলায় কিন্তু তা থামেনি পুরোপুরি। তবে হ্যাঁ, গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে তা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। আমাদের ধারণা এবারের বিধানসভা নির্বাচনে তা আরো কিছুটা কমবে। তবে নির্বাচনের পরে দেখে নেব, বুঝে নেব, মাটিতে পুঁতে দেব, বুক লক্ষ্য করে গুলি চালাবো, এই টাইপের নেতাদের বক্তৃতাই কিন্তু এই হিংসার জন্য মূলত দায়ী। নেতারাই কর্মীদের বার খাইয়ে ভোট ময়দানে নামিয়ে দেন, কেটে ফেলতে, পুঁতে ফেলতে ইত্যাদিতে উৎসাহিত করে নিজেরা নিরাপত্তার ঘেরাটোপে ভোট দিয়ে আঙুল তুলে ছবি দেখান।
আর নেতার কথায় অতি বিপ্লব করতে গিয়ে প্রাণ যায়, আহত হয় সাধারণ কর্মীরা। নেতারা হাসপাতাল কিংবা মর্গে ছুটে যান, সেখানেও ছবি ওঠে, লাইভ ভিডিও হয়, আবেগ মথিত গলায় নেতা আবৃত্তি করেন, স্বজন হারানো শ্মশানতদের চিতা আমি তুলবই। আর তারপর তার আর পর নেই। যাদের আহত হওয়ার ফলে হাত, পা, চোখ ইত্যাদি বাদ গেল, কিংবা যাদের প্রাণ চলে গেল, তাদের দিকে আর ফিরেও তাকান না নেতারা। দলেও ঠাঁই হয় না তাদের। দূরে যেতে যেতে একসময় হারিয়ে যান এই মানুষগুলো। নেতাদের এই উস্কানিমূলক বক্তব্যের শাস্তি হিসেবে বড় জোর একদিনের জন্য বা 1.5 দিন বা 2 দিনের জন্য তাকে প্রচার করতে দেওয়া হয় না। তারপর যেইকে সেই নেতা আবার আলা জল খেয়ে নেমে পড়েন কর্মীদের বার খাওয়াতে। এভাবে চলতে থাকে, চলতেই থাকে। তবে গত বিধানসভার অভিজ্ঞতা থেকে রাজ্যের বিরোধী দলগুলো কিন্তু বিধানসভা ভোটের দফা বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের উপরে কিন্তু আর চাপ সৃষ্টি করছে না। সব রাজনৈতিক দলই কয়েকটা সার কথা বুঝে নিয়েছে এবং সেই মতোই তারা তাদের স্ট্র্যাটেজি ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। কোন রাজনৈতিক দলের কি স্ট্র্যাটেজি সেটা কিন্তু তারা প্রকাশ্যে বলেন না, কিন্তু তাদের কর্মী নেতাদের সাথে কথা বললে অনেকটাই বোঝা যায়। সেটা বুঝতেই আমরা কংগ্রেস, বাম, বিজেপি এবং তৃণমূলের বেশ কয়েকজন ছোট বড় মেজো নেতাদের সাথে কথা বলেছি এবং তা বলে আন্দাজ করতে চেয়েছি যে কোন স্ট্র্যাটেজিতে তাদের দলগুলো চলতে চাইছে। সে কথাই বলবো একটা বিরতি থেকে ফিরে এসে। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। ফিল্ম বিরতির পর আমরা আলোচনা করছি ভোটের দফা এবং দফায় কারা দফা হবে তা নিয়ে। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার ইতিমধ্যে কিন্তু স্বীকার করে নিয়েছেন যে রাজ্যে তাদের কোনো সংগঠন নেই, ফলে তাদের খুব একটা উচ্চাশাও নেই। কিন্তু বিধানসভার খরা কাটাতে এক অঙ্কের জন্য তারা মালদা এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি আসনকে পাখির চোখ করেছে। এক অঙ্ক মানে 1 থেকে 9-এর মধ্যে বলছি। এই প্রসঙ্গে বলে রাখি, এবারের বিধানসভা নির্বাচনে সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্র হতে চলেছে কিন্তু 22টা আসন বিশিষ্ট মুর্শিদাবাদ জেলা। এই জেলায় তৃণমূলের আধিপত্য থাকলেও 2টো আসন বিজেপির দখলে। নিজের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখতে অধীর চৌধুরীকেও সর্বশক্তি প্রয়োগ করতে হবে। আর আছেন হঠাৎ করে উদয় হওয়া হুমায়ুন কবির। সব মিলিয়ে মুর্শিদাবাদে কিন্তু হতে চলেছে এবারের নির্বাচনের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। আমরা মুর্শিদাবাদ নিয়ে আলাদা একটা অনুষ্ঠান করব। আলোচনা করছিলাম আজকে যে রাজনৈতিক দলগুলো স্ট্র্যাটেজি কি হতে পারে এবং ভোটের দফা নিয়ে। আমরা বামেদের অবস্থা এবং যদি দেখি, আচ্ছা তার আগে কংগ্রেসের অবস্থা দেখি। কংগ্রেস তো 1 থেকে 9-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা পেলেই তারা খুশি হবে, কিন্তু বামেদের অবস্থা কিন্তু কংগ্রেসের থেকেও খারাপ। যদিও সব বুথে বামেদের 1জন বা 2জন কর্মী অবশ্যই আছেন, কিন্তু জনসমর্থন নেই, আর বামেদের ভোটার নেই। নিজেরাই নিজেদের ভোটারকে আগে রাম পরে বাম মন্ত্র দিয়ে নিজেদেরকেই শূন্যতায় ডুবিয়ে দিয়েছে। বিজেপিও বাম ভোটার কর্মীদেরকে জামাই আদর করে রেখেছে কাছে পেয়ে। ফলে এবার যদি সেলিম সাহেবেরা কিছুটা বাম আর বাকিটা রাম বলেন, ওই জামাই আদর ছেড়ে কেই বা ফিরতে আসবে বামে বলুন। বামেরা 294 আসনেই লড়বে বলে নিশ্চিতভাবে তারা ঠিক করেছে এবং নিশ্চিতভাবে জেতার জায়গা নেই একটিতেও। 294টা আসনের মধ্যে একটি আসনেও বামেরা বুক ঠুকে বলতে পারবে না যে এই আসনটিতে আমরা জিতবই। তবুও মুর্শিদাবাদ এবং মালদা জেলায় কংগ্রেসের ভোট কাটাকুটির খেলায় কয়েকটা আসনে কিন্তু কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে। এই যে হুমায়ুন কবির, বিজেপি, তৃণমূল, এই ত্রয়ীর যে ভোট কাটাকাটি তার ফায়দা নেওয়ার চেষ্টা করবে কংগ্রেস। বামেদের কিন্তু সেই অবস্থাও নেই। এবার আসি বিজেপি স্ট্র্যাটেজির বিষয়ে। বিজেপিও জানে তারা গত বিধানসভায় 77টি আসন পেলেও এবার তারা কিন্তু ট্রিপল ডিজিটেও পৌঁছতে পারবে না।
বরং বেশ কয়েকটি জেতা আসনও কিন্তু হাতছাড়া হয়ে যেতে বসেছে বিজেপির। মতুয়া রাজবংশী ভোটে নির্ভরতা এবার তাদের ছাড়তে হবে। একমাত্র অস্ত্র হিসেবে এসআইআর কে ধরে নিয়ে বেশ কিছুটা নিশ্চিন্তে ছিলেন তারা, কিন্তু এসআইআর কার্যত বুমেরাং হয়ে যাওয়ার ফলে বঙ্গ বিজেপি এখন কিন্তু বেশ কিছুটা এলোমেলো হয়ে পড়েছে। সেই ঘুষপেটিয়া, সেই হিন্দু, সেই মুসলমান ইত্যাদিতেই তাদের ফিরে যেতে হবে। এছাড়াও তাদের হাতে আর কিন্তু কিচ্ছু নেই। এই মুসলমান, ঘুষপেটিয়া, হিন্দু, এই তিনটে ছাড়া তাদের হাতে অস্ত্র কিচ্ছু নেই। উল্টো দিকে দেখুন, তৃণমূলের হাতে রয়েছে উন্নয়নের বিরাট লম্বা তালিকা, মহিলাদের স্বনির্ভর করে তোলার লাগাতার প্রচেষ্টা, এখন আবার যুক্ত হয়েছে যুবসাথী। এইসব যদি বাদও দিই, তৃণমূলের হাতে আছে সারা বছর মানুষের সাথে লেগে থাকার মতন কর্মী সংগঠন। আসলে সেই পুরনো প্রবাদটাই বারবার মনে পড়ে যায়, জানেন, সেটা হলো বাংলায় ভোট হয় না, বাংলায় ভোট করাতে হয়। ভোট করানোর মেশিনারি যাদের হাতে তারাই জয়ী হয়। এটা স্বাধীনতার পর থেকেই কিন্তু চলে আসছে। কংগ্রেস, তারপরে বাম, মানে যুক্তফ্রন্ট, তারপরে বাম, এখন তৃণমূল। দুর্ভাগ্যের বিষয়, এই রাজ্যের প্রধান বিরোধী দল কখনোই কিন্তু সংগঠনে সেভাবে মন দেয়নি। তারা ব্যস্ত ছিলেন তৃণমূলের কোন কোন ত্রুটি সেইগুলো খুঁজে বার করে মিডিয়ার অ্যাটেনশন পেতে। মিডিয়ার অ্যাটেনশন পেতে তারা বড়ই ব্যগ্র, মানে তারা একেবারে ক্যামেরা দেখলে হামলে পড়েন বিজেপির নেতারা, ছোট বড় মেজো সব নেতারা। সংগঠনকে ভূস্তরে নিয়ে যাওয়ার চেষ্টা তারা করেননি। তারা ভেবেছিলেন শাসক দলের চুরি চামারি আর হিন্দু মুসলমান নিয়ে থাকলেই জয় গড়গড়িয়ে তাদের পায়ে এসে নাকি চুমু খাবে। ক্ষমতায় এলে বিকল্প কতটা উন্নয়ন তারা করবেন তার কোনো রোড ম্যাপ তারা তুলে ধরতে ব্যর্থ হয়েছে। লক্ষ্মীর ভান্ডার 3000 করে দেওয়া বলা ছাড়া তাদের কাছে বিকল্প উন্নয়নের কোনো দিশাই আর নেই। লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেওয়ার কথাতেও কেউ বিশ্বাস করতে পারছেন না, কারণ অন্যান্য রাজ্যে তাদের ট্র্যাক রেকর্ড অত্যন্ত খারাপ এই ব্যাপারে। যুবসাথী প্রকল্পের একটা বিকল্প প্রতিশ্রুতি দেওয়ার ভাবনা চিন্তা চলছে বিজেপির অন্দরে। এককালীন যুবকদের 1 লক্ষ টাকা ব্যবসা করবার জন্য দেবার কথা তারা যে কোনো দিন ঘোষণা করতে পারেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো একটি নির্দিষ্ট রাজ্যের জন্য বিশেষ স্কিম আনতে পারে না। এটাই দেশের সংবিধান। আনতে হলে সারা দেশের জন্যই আনতে হবে, সেটা মুশকিলই নেই, না মুমকিন হয়। আর মমতা ব্যানার্জি যেমন লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়িয়ে দেওয়ার ঘোষণা করে সঙ্গে সঙ্গেই তা ইমপ্লিমেন্ট করে দেখিয়েছেন, বিজেপিকেও কোনো স্কিমের ফাঁকা প্রতিশ্রুতি দিলেই কিন্তু হবে না। ভোটের আগেই তা ইমপ্লিমেন্ট করে দেখাতে হবে বাংলার মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য। রাজ্যের শাসন ক্ষমতায় না থাকার ফলে এত অল্প সময়ে সেটা কার্যকর করা একেবারেই অসম্ভব। মানুষ পহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করোতে বিশ্বাসী। কারণ বিজেপি নির্বাচনে জেতার জন্য প্রচুর গাল ভরা প্রতিশ্রুতি দেয় ঠিকই, কিন্তু ভোটে হারুক বা জিতুক, ভোট হয়ে গেলে নিজেদের সেই প্রতিশ্রুতিকেই নিজেরাই জুমলা বলে এড়িয়ে যান। তাই বাংলার ভোটে প্রতিবারের মতন এবারেও কিন্তু বাংলার ভোটটা বিজেপির কাছে বেশ কঠিন হয়ে গিয়েছে। কি নিয়ে তারা মানুষের দুয়ারে ভোট চাইতে যাবেন? মোদিজির উন্নয়ন। কিন্তু বাংলার কোথাও কোথাও গেলে সেই উন্নয়ন কি দেখা পাওয়া যাবে? এর উত্তর কারোর কাছে নেই। বিদেশি বিশ্বগুরু হয়ে ওঠা মোদির মুজরা নাচার কথা কিন্তু এফসিন ফাইলে উঠে আসলেও তাই নিয়ে প্রতিবাদ বিজেপির পক্ষে এখনো করা হয়নি। তার মানে কি এফসিন ফাইলে যা বলা আছে তা কি সত্য? অর্থাৎ বিশ্বগুরু হওয়ার যে একটা কল্পনার গল্প, সেটা কি শুধু গল্পই রয়ে গেল? দেখুন, কয়লা চুরির টাকা কিভাবে অমিত শাহের কাছে যায়, মমতা ব্যানার্জি সেই ব্যাখ্যা দিয়েছেন প্রকাশ্যে। তা নিয়েও মৌনং সম্মতি লক্ষণম এই মুডে চলে গিয়েছে বিজেপি। অর্থাৎ তারা স্বীকার করে নিয়েছে কার্যত যে তথাকথিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা গদ্দারের মাধ্যমে টাকা নাকি অমিত শাহের কাছে যায়। তারা হয়তো প্রতিবাদ দেখতাম, তারা প্রতিবাদে ফেটে পড়তেন, কিন্তু কোথাও প্রতিবাদ করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা পেন ড্রাইভের কথা বলেছেন, সেই পেন ড্রাইভ নিয়েও কোনো উচ্চবাচ্য দেখা যাচ্ছে না বিরোধী দল নেতাদের। ফলে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির একমাত্র অস্ত্র বাকি রয়েছে, তা হলো ইভিএম এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বুলেট। অন্তত 4 দফায় ভোট 4-5 দিনের ব্যবধানে যদি না করা যায়, অর্থাৎ 4-5 দিনের ব্যবধান রেখে 4 দফায় যদি ভোট না করা যায়, তাহলে অপর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে নিয়ে গিয়ে অ্যাক্টিভ করা ভীষণ মুশকিল। কারণ পশ্চিমবঙ্গ রাজ্যটা হলো লম্বাটে, পাহাড় থেকে সমুদ্র তটের যা দূরত্ব, তাতে 1 বা 2 দফায় ভোট করানোর মতন ম্যান পাওয়ার নির্বাচন কমিশনের কাছেও নেই। তার উপরে মধ্যবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে জনঘনত্ব বেশি হওয়ার কারণে আসন সংখ্যাও বেশি। ফলে 4 দফায় ভোট হলেই
কেন্দ্রীয় বাহিনী কিছুটা নিজেদের সুবিধে মতন অবস্থায় কাজে লাগাতে পারে বিজেপির পোষ্য নির্বাচন কমিশন। কিন্তু মুশকিলটা হলো কি জানেন, সিআরপিএফ আর যাই করুক, ভোট দেবার অধিকার তো তাদের নেই। মোবাইলে ক্যামেরা থাকা এবং বাংলার একটা বড় মানুষ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, এর জন্য মানে তাদের পক্ষেও বেশি কিছু করা অসম্ভব, কারণ তাদের চাকরি বাঁচিয়ে রাখতে হবে। নির্বাচন কমিশনার পক্ষপাত দুষ্ট হলেও আমরা বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ পক্ষপাত দুষ্ট এটা বলতে পারছি না। বিচার ব্যবস্থার অবস্থা নড়বড়, এটা ঠিক, কিন্তু তার একটা অংশ কিন্তু বেশ সক্রিয়। ফলে দফা যাই হোক না কেন, আসলে নির্বাচন পরিচালনা করবার মতন দক্ষ কর্মী বল না থাকলে দফা রফা কিন্তু হবে। তাই শেষ করবার আগে আরো একবার বলে যাই, আমরা আমাদের যে সমীক্ষা আগে দেখিয়েছি তার থেকে এক চুলও নড়তে পারছি না। অর্থাৎ 3 মাস আগে বিজেপি যে তিমিরে ছিল আজও সেই তিমিরেই পড়ে আছে। মানে বিজেপি 55, তৃণমূল 225-এর খানিক বেশি, আর বাকি আসনগুলো অন্য দলের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। এই অবস্থাতেই আমরা মানে অনড় আছি এবং এই অবস্থাতেই শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, নমস্কার।